ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় বাগধারা বা প্রবাদ প্রবচন থেকে 10টি নম্বর প্রত্যেক বছর আসছে এবং এবছরও তার ব্যতিক্রম ঘটবে না। তাই এই বাগধারা বা প্রবাদ প্রবচনের ওপরে 100% মার্কস স্কোর করার জন্য আমাদের অভিনব প্রয়াস সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তৈরি করা এই 100 নম্বরের মক টেস্ট। এটি আপনি অবশ্যই দেখবেন, কারণ এর মধ্যে থাকছে মোস্ট রিপিটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি। তাই এই 100 নম্বরে 100-ই 100 স্কোর করতে পারলে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার প্রিপারেশন সম্পূর্ণ নির্ভুল পথে এগোচ্ছে। প্রশ্ন দেখা মাত্র তুমি কমেন্ট করতে পারো বা পেন পেপার নিয়ে বসে তুমি এই পরীক্ষাটি সিনসিয়ারলি দিতে পারো। এবং এই পরীক্ষাটি শেষে থাকছে সম্পূর্ণ পরীক্ষায় যেভাবে উত্তর লিখতে হবে বাগধারা বা প্রবাদ প্রবচনের, তার সম্পূর্ণ উত্তরপত্র। তাহলে শুরু করা যাক আজকের সর্বাধিক গুরুত্ব প্রশ্ন সমন্বিত এই বাগধারা বা প্রবাদ প্রবচনের পরীক্ষাটি। দেখতেই পাচ্ছ, এখানে পূর্ণমান 100 আর টোটাল পরীক্ষাটার জন্য তোমরা সময় পাবে 30 মিনিট, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে তোমাদের পেন পেপারে সকল উত্তরগুলি লিখে ফেলতে হবে। আর পরীক্ষা শেষে কাদের কাদের 100 আউট অফ 100 স্কোর আসছে কমেন্ট করতে ভুলবে না। এই কমেন্টের মাধ্যমেই তৈরি হবে তোমার আত্মবিশ্বাস, যা তোমাকে পরীক্ষায় এগিয়ে নিয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নগুলি। পরীক্ষার সময় শুরু হলো এখন। পরপর তোমরা প্রশ্নগুলি দেখবে এবং উত্তরগুলি লিখতে থাকবে। প্রথম প্রশ্ন, অরণ্যের রোদন। দ্বিতীয় প্রশ্ন, আঁধার ঘরের মানিক। তৃতীয় প্রশ্ন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে। প্রশ্নগুলি পরপর দেখতে থাকো এবং লিখতে থাকো। এবার তোমরা স্টপওয়াচ অন করে পরীক্ষাটি দাও, কারণ আমি 30 মিনিট যদি অপেক্ষা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই তোমরা স্টপওয়াচ অন করে ভিডিওটি পজ করে পরপর নিজের মতো পরীক্ষাটি দিতে থাকো। আমি পরপর প্রশ্নগুলি বলছি। প্রশ্ন নম্বর 4, একাদশে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন নম্বর 5, কড়াই গন্ডাই। নেক্সট, কই মাছের প্রাণ। নেক্সট, ওজন বুঝে চলা। পরবর্তী, এক খুরে মাথা মুড়ানো। পরবর্তী দেখবে কাঁঠালের আমসত্ত্ব। নেক্সট, এক ঢিলে দুই পাখি মারা। নেক্সট, উলু বনে মুক্ত ছড়ানো। নেক্সট, গোঁফ খেজুরে। পরবর্তী, চোখের বালি। প্রশ্ন নম্বর 14, কলির সন্ধ্যা। প্রশ্ন নম্বর 15, ডুমুরের ফুল। প্রশ্ন নম্বর 16, কাঁচের করাত। নেক্সট, শিরে সংক্রান্তি। নেক্সট, ভিজে বিড়াল। পরবর্তী প্রশ্ন, অক্কা পাওয়া। পরবর্তী, 18 মাসে বছর। নেক্সট, আকাশের চাঁদ হাতে পাওয়া। পরবর্তী, ইঁদুর কপালে। আমরা এগুলি ডিসকাস করেছি সবকটাই। আগের ভিডিওগুলি যারা এখনো দেখনি তারা অবশ্যই এই বাগধারার সকল ভিডিওগুলি দেখবে এবং পরীক্ষায় নিঃসন্দেহে কমন পাবে। চলো পরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। গুড়ে বালি বা সেগুড়ে বালি। পরবর্তী, চিনির বলদ। এটি যথেষ্ট সোজা প্রশ্ন। নেক্সট, ঢাকের বায়া। আমরা ব্যাখ্যা করেছিলাম, আমাদের দেয়া ব্যাখ্যা অবশ্যই মনে রাখবে, তাহলে অনায়াসে তোমাদের উত্তরগুলি মনে পড়বে। খণ্ড প্রলয়। পরবর্তী প্রশ্ন, হাড়ে হাড়ে চেনা। এটা তোমাদের কাছে অতি সহজ। পরবর্তী, চাঁদের হাট। নেক্সট, তুলসী বনের বাঘ। নেক্সট, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। পরবর্তী, ননির পুতুল। নেক্সট, পাণ্ডব বর্জিত স্থান। নেক্সট, সাপে বর। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার রোগ বা ঘোড়ার রোগ। পরবর্তী, ধর্মের ষাঁড়। নেক্সট, ছাই ফেলতে ভাঙা কুলো। পরবর্তী, হাড়ে গর্দানে এক হওয়া। নেক্সট, ঠোঁট কাটা। পরবর্তী, পালের গোদা। নেক্সট, মণি কাঞ্চন যোগ। পরবর্তী, ভূতের বেগার। প্রশ্ন নম্বর 42, প্রমাদ গোনা। নেক্সট, কচ্ছপের কামড়। আমরা বলেছিলাম এখানে একটা গল্প, মনে আছে তো? দেখো পরেরটি, মরা হাতি লাখ টাকা। পরেরটি, ক্ষয়ের খাঁ। নেক্সট, বিদুরের খোঁজ। আমরা এক্ষেত্রে বলেছিলাম মহাভারতের একটি চরিত্র হলো বিদুর। এবার মনে করো কি সঠিক উত্তর। পরের দেখো, মরার ওপর খাঁড়ার ঘা। নেক্সট, ছাই চাপা আগুন। নেক্সট, অষ্টম কাণ্ড। পরবর্তী এবং 50তম এবং শেষ কোশ্চেন, জহরের বাদশা। আমরা
আবারও একবার দেখাচ্ছি প্রথম থেকে, যাতে যারা মিস করে গেছো তারা পরপর দেখতে পারো। পরপর আমরা স্ক্রিন নিচে নিয়ে যাব। তোমার প্রয়োজন মতো স্ক্রিন অ্যাডজাস্ট করে উত্তরগুলি লিখতে থাকো, এবং পরীক্ষা শেষে অবশ্যই আমাদের জানাবে তোমার ঠিক কত স্কোর হয়েছে। তোমার করা স্কোর অন্যদেরও যথেষ্ট উৎসাহ বা অনুপ্রেরণা যোগাবে। আমরা সবকটি প্রশ্নই দেখিয়েছি। তুমি তোমার মতো লিখতে থাকো, এবং আধ ঘন্টা শেষে যখন তোমার লেখা সম্পূর্ণ হবে, তখন আমরা এখন যে উত্তরপত্র ডিসকাস করছি, সেই উত্তরপত্র দেখে মিলিয়ে আমাদের অবশ্যই তোমার স্কোর জানাবে। চলো দেখে নেওয়া যাক এখন উত্তরপত্র। নিজের কাছে সবাই সিনসিয়ার থাকবে, তাহলেই পরীক্ষা সঠিকভাবে দেওয়া যাবে। এখন আমরা স্ক্রিনে উত্তরপত্রটি দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল অরণ্যে রোদন। অরণ্যে রোদন তোমরা যেভাবে পরীক্ষায় লিখবে সেটি হলো, প্রথমে বাগধারাটি লিখবে প্রশ্ন নম্বর অনুযায়ী, তারপরে ঠিক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার অর্থটি লিখবে। হয়তো প্রশ্নে দেখবে এখানে প্রশ্ন ছিল নিম্নলিখিত প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা করো। এখানে কিন্তু কোথাও অর্থ লেখার কথা বলা হয়নি। এবার যেহেতু ২ নম্বর আছে, যদি তোমরা অর্থ না লেখো তাহলে অর্ধেক নম্বর পাবে। এটিই হলো প্রশ্নের ট্রিক্স। দেখো, অর্থটা ব্র্যাকেটে লিখবে ফার্স্ট ব্র্যাকেটে, তারপর একটি হাইফেন দেবে, দিয়ে তোমাদের বাক্য রচনাটা করবে, এবং বাক্য রচনা করার সময় দেখবে এখানে কি বাগধারাটি ছিল, অরণ্যে রোদন। দেখো, আমরা অরণ্যে রোদন এইটুকু অংশে শুধুমাত্র আমরা কি দেব, আন্ডারলাইন করব, বাকিটার কোনো প্রয়োজন নেই। দেখো, তাহলে অরণ্যে রোদন এই বাগধারাটির অর্থ কি? নিষ্ফল আবেদন বা অনর্থক পরিশ্রম, যা আমরা ব্র্যাকেটে লিখেছি, এবং ইহা দিয়ে একটি বাক্য রচনা করা হয়েছে। গ্রামের উন্নতির জন্য বিমলবাবু সারা জীবন চেষ্টা করে গেলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। তার এই প্রচেষ্টা ছিল অরণ্যে রোদন মাত্র। তোমরা দুটি বাক্যে এভাবে রচনা করতেই পারো বাগধারার বাক্য, বা তোমরা একটা বাক্যতেও এই বাগধারাকে ব্যবহার করতে পারো। ম্যাক্সিমাম দুটো বাক্য রচনা করতে পারো একটি বাগধারার জন্য। পরবর্তী উত্তর দেখে নেব। আঁধার ঘরের মানিক, ইহার অর্থ হলো অত্যন্ত প্রিয় বা মূল্যবান বস্তু, যা দুর্লভ এবং খুব যত্নে রাখা হয়। তোমাদের মূল এম হওয়া উচিত পরীক্ষায়, যে অর্থটিকে নির্দেশ করে তুমি বাক্যটা লিখতে চলেছ, সেই অর্থটা ওই বাগধারা সঠিকভাবে ফুটিয়ে তোলা তোমার বাক্যের মধ্যে। দেখো, নিঃসন্তান দম্পতির কোল আলো করে যখন ছোট্ট মেয়েটি এলো, তখন সে ছিল তাদের আঁধার ঘরের মানিক। বোঝাতে পারলাম আশা করি মানেটা। অত্যন্ত প্রিয় বা মূল্যবান বস্তু, তাই ছোট্ট মেয়েটি এখানে অত্যন্ত প্রিয় বা মূল্যবান বস্তুর স্বরূপ। পরেরটি দেখবে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে, ইহার অর্থ হলো একজনের দোষ বা কাজের দায় অন্যের ওপর চাপানো। বাক্য, অফিসের প্রজেক্টে ভুলটা আসলে রমেনের ছিল, কিন্তু সে কৌশলে দোষটা সুমনের ওপরে চাপিয়ে দিল। একেই বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে। দেখতেই পাচ্ছ, আমরা এটাকে আন্ডারলাইন করে দিয়েছি যাতে পরীক্ষক বুঝতে পারেন যে আমি কিভাবে বাক্য রচনাগুলো করেছি এই বাগধারাটি দিয়ে। পরেরটি দেখো, একাদশে বৃহস্পতি, ইহার অর্থ কি? ইহার অর্থ হলো অত্যন্ত সৌভাগ্য বা সুসময়। লটারি জেতার পর আর একটা নতুন চাকরি পেয়ে রমেন যেন একাদশে বৃহস্পতি দেখছে। তোমরা তোমাদের মতো বাক্য রচনা করবে। যে বাগধারাটি লিখবে সেটির অর্থ সম্পূর্ণভাবে তোমার বাক্যের মধ্যে পরিস্ফুট হলেই তোমরা নম্বর পাবে। পরেরটি দেখো, কড়াই গণ্ডাই, ইহার অর্থ হলো সম্পূর্ণভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে বা একেবারে সবটা। তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন এটির মধ্যে বা এই তিনটির মধ্যে যে কোনো একটি অর্থ লিখলেই চলবে। আমরা তোমাদের বোঝানোর স্বার্থে বা মনে রাখার স্বার্থে তিনটি অর্থ দিয়েছি। জমি বিক্রির টাকাটা রফিক সাহেবকে কড়াই গণ্ডায় বুঝিয়ে দেওয়া হলো, এক পয়সাও বাকি রইল না। মানে সম্পূর্ণভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে রফিক সাহেবকে টোটাল হিসেবটা বুঝিয়ে দেওয়া হলো। পরেরটি দেখো, কই মাছের প্রাণ। কই মাছের বানান দু ধরনের হয়, কয়ইকার কই হয় বা ক হস্যই কই হয়।
দেখো, কই মাছের প্রাণ অর্থাৎ যা সহজে মরে না বা যা অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকেও টিকে থাকে, যেমন এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে লোকটা, দেখছি একেবারে কই মাছের প্রাণ, মানে লোকটার প্রাণটা হলো খুবই কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার মতো একটি প্রাণ। পরেরটি দেখো, নাম্বার 7, ওজন বুঝে চলা। ইহার অর্থ হলো নিজের সামর্থ্য বা ক্ষমতা বা পরিস্থিতি অনুসারে কোনো কাজ করা, যেমন যেকোনো বড় বিনিয়োগ করার আগে নিজের আর্থিক ওজন বুঝে চলা উচিত, নইলে বিপদে পড়তে হয়। প্রশ্ন নম্বর 8, এক খুঁড়ে মাথা মুড়ানো। ইহার অর্থ হলো একই রকম বা একই স্বভাবের হওয়া, বা একই দরের লোক। গ্রামের পঞ্চায়েত প্রধান আর তার সহকারী দুজনেই দুর্নীতিতে জড়িত। আসলে ওরা দুজনেই এক খুঁড়ে মাথা মুড়ানো প্রকৃতির লোক। তোমরা এটাকে আন্ডারলাইন করতে পারো। আর আন্ডারলাইন যাদের করতে সমস্যা আছে তারা আন্ডারলাইনের পরিবর্তে সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারো। এইভাবে একটা সিঙ্গেল কোটেশন দিয়েও তোমরা যে বাগধারাটি লিখছো সেটিকে বোঝাতে পারো। পরেরটি দেখে নেওয়া যাক। পরেরটি হলো কাঁঠালের আমসত্ত্ব। তোমরা কি জানো? কাঁঠাল দিয়ে কখনো আমসত্ত্ব হয় না। আমসত্ত্ব করতে গেলে আমের প্রয়োজন হয়। তাই কাঁঠালের আমসত্ত্ব এর সমান একটি বা সমতুল্য অর্থের একটি বাগধারা হলো সোনার পাথর বাটি। ইহার অর্থ হলো যা অসম্ভব বা অবাস্তব, অথবা যা বাস্তবে ঘটা সম্ভব নয়। উদাহরণ, সে বলছে এই পুরানো লোহালক্কর থেকে সে একটা অত্যাধুনিক যন্ত্র বানিয়ে দেবে। এ তো দেখছি কাঁঠালের আমসত্ত্ব বা সোনার পাথর বাটি। পরেরটি দেখো, এক ঢিলে দুই পাখি মারা। ইহার অর্থ কি? এক ঢিলে দুই পাখি মারা ইহার অর্থ হলো একই প্রচেষ্টায় বা একই কাজে দুটি ভিন্ন উদ্দেশ্য সফল করা, বা দুটি সুবিধা লাভ করা। বাজারে গিয়েছিলাম সবজি কিনতে, আর পথেই বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এক ঢিলে দুই পাখি মারা হলো, বাজারও হলো, বন্ধুর সাথে গল্পও করা গেল। পরেরটি দেখো, উলু বনে মুক্তো ছড়ানো। ইহার অর্থ হলো অপাত্রে দান করা, বা যে কদর বোঝে না তাকে মূল্যবান জিনিস দেওয়া। উদাহরণস্বরূপ, মূর্খদের সামনে জ্ঞানের কথা বলা আর উলু বনে মুক্তো ছড়ানো একই কথা, মানে সমান অংশের। পরেরটি দেখো, গোঁফ খেজুরে। ইহার অর্থ কি? নিতান্ত অলস বা কুঁড়ে। দেখো, যে ব্যক্তি তার মুখের ওপরে পড়ে থাকা খেজুর খেতে পারে না বা খেতেও অন্যের সাহায্য প্রার্থনা করে, সেই হলো গোঁফ খেজুরে বা নিতান্ত কুঁড়ে বা অলস লোক। এই গোঁফ খেজুরে লোকটাকে দিয়ে কোনো কাজ করানো অসম্ভব। তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো, কোনো সমস্যা নেই। পরেরটি দেখে নাও, চোখের বালি। ইহার অর্থ হলো অপছন্দের ব্যক্তি বা শত্রু। যেমন, অফিসের নতুন বসটি কিছুতেই আমাকে সহ্য করতে পারে না, আমি তার চোখের বালি হয়ে উঠেছি। আচ্ছা, তোমরা যদি এর অর্থ মনে রাখতে না পারো, এর জন্যও আমরা একটা ট্রিক্স বলেছিলাম। কি বলেছিলাম, মনে আছে কারোর? আচ্ছা দেখো, চোখের বালি, তোমাদের চোখে যদি কখনো বালি পড়ে বা চোখে কোনো কুঁটি পড়ে, তোমাদের দারুণ অস্বস্তি হয়, অর্থাৎ অপছন্দের বিষয় এটি তোমাদের কাছে। তাই জন্য চোখের বালি এই বাগধারার সঠিক অর্থ হলো শত্রু হয়ে যাওয়া বা অপছন্দের ব্যক্তি। পরেরটি দেখো, কলির সন্ধ্যা, অর্থাৎ কলিকালের সন্ধ্যা কি রকম? ঠিক দুঃখ দুর্দশা বা বিপদের যে শুরু বা সূচনা তাকেই বলা হয়। তার কারণ কি? কলিকাল যে কটি কাল আছে তার মধ্যে সবথেকে খারাপ, মানে সত্যযুগ আছে, কলিকাল আছে, দাপর ত্রেতা, এ ধরনের যুগগুলি আছে, এদের মধ্যে কলিকাল সবথেকে খারাপ ধরা হয়। আর সন্ধ্যা থেকেই কোনো কিছুর সূচনা, তাই কলি সন্ধ্যা মানে দুঃখ দুর্দশা বা বিপদের সূচনা বা শুরু। চাকরিটা চলে যাওয়ার পর থেকেই রফিকের জীবনে যেন কলির সন্ধ্যা নেমে এসেছে, অর্থাৎ দুঃখ দুর্দশা বা বিপদের শুরু হয়েছে। পরেরটি দেখো, প্রশ্ন নম্বর 15, ডুমুরের ফুল, অর্থাৎ দুর্লভ বস্তু বা ব্যক্তি, বা যা সহজে দেখা যায় না। যেমন, অমলকে আজকাল দেখাই যায় না, সে তো আজকালকার ডুমুরের ফুল হয়ে গেছে। বুঝতে পারলে কিভাবে আমরা বাক্যে ব্যবহার করছি? এবং হয় তোমরা ইনভার্টেড কমা বা কোটেশন বা আন্ডারলাইন দিয়ে তোমার ব্যবহৃত যে বাগধারাটি সেটি বোঝাবে। পরেরটি দেখো, 16 নম্বর, শাঁখের করাত, অর্থাৎ উভয় সংকট বা উভয় দিক থেকেই বিপদ বা ক্ষতি। যখন শাঁখ তৈরি করা হয় সমুদ্র জীব শাঁখ থেকে, তখন দুদিকেই
করাত দিয়ে কাটতে হয় যাতে করে তার মসৃণতা নিয়ে আসা সম্ভব। তাই শাঁখের করাত উভয় দিকেই কাটে বা উভয় সংকটের সৃষ্টি করে। বাবা মা দুজনেই অসুস্থ, কাকে রেখে কার সেবা করব? আমার অবস্থা এখন শাঁখের করাতের মতো বা শাঁখের করাত বা উভয় সংকট। পরেরটি দেখো, শিরে সংক্রান্তি। ইহার অর্থ হলো আসন্ন মহাবিপদ বা ঘোর বিপদ অথবা মাথার ওপর বিপদ চেয়ে আসা। যেমন চাকরির ইন্টারভিউ আর পরীক্ষার ফল প্রকাশের তারিখ একই দিনে পড়েছে, আমার তো এখন চিড়ে সংক্রান্তি অর্থাৎ আসন্ন বিপদ। পরেরটি দেখো, 18 নম্বর, ভিজে বিড়াল। ইহার অর্থ হলো কপটচারী বা বাইরে শান্ত কিন্তু ভেতরে ধূর্ত অথবা নিরীহ সেজে থাকা শঠ ব্যক্তি। তোমরা যে কোনো একটি অর্থ লিখবে পরীক্ষায়। লোকটাকে নিরীহ ভেবো না, ও আসলে একটা ভিজে বিড়াল, সুযোগ পেলেই ক্ষতি করবে। পরেরটি দেখো, 19 নম্বর, অক্কা পাওয়া অর্থাৎ মারা যাওয়া বা মৃত্যুবরণ করা। বৃদ্ধ লোকটি অনেক দিন ধরে অসুস্থ থাকার পর অবশেষে কাল রাতে অক্কা পেলেন অর্থাৎ মারা গেলেন। প্রশ্ন নম্বর 20, দেখো, 18 মাসে বছর অর্থাৎ দীর্ঘসূত্রিতা বা কোনো কাজ অত্যন্ত ধীর গতিতে করা বা অনেক সময় লাগিয়ে কোনো কাজ সাধন করা। যেমন তোমার কাজের যে গতি তাতে মনে হচ্ছে তোমার 18 মাসে বছর কাটে, অর্থাৎ সাধারণ বছর তো 12 মাসে, আর 18 মাসে বছর মানে দীর্ঘ সময় নিয়ে কোনো কাজ করা। এতদিনেও রিপোর্টটা জমা দিতে পারলে না। পরেরটি দেখো, আকাশের চাঁদ হাতে পাওয়া। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা টোটাল 20টি প্রশ্নর উত্তর দেখে নিয়েছি। তোমাদের এখনো পর্যন্ত কার 20 আউট অফ 20 হয়েছে বা প্রথম 20টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তারা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। দেখো, পরেরটি হলো 21 নম্বর, আকাশের চাঁদ হাতে পাওয়া। ইহার অর্থ হলো অসম্ভবকে সম্ভব করা বা অতি দুর্লভ বস্তু লাভ করা বা অসম্ভবকে হাতের মুঠোয় পাওয়া। পরীক্ষায় তোমরা যে কোনো একটি অর্থই লিখবে। বহুদিনের স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার। স্কলারশিপটা পেয়ে আমার যেন আকাশের চাঁদ হাতে পাওয়া হলো, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার শক্তি পেলাম বা আকাশের চাঁদ হাতে পেলাম। পরেরটি দেখো, ইঁদুর কপালে অর্থাৎ মন্দভাগ্য বা হতভাগ্য। কারণ ইঁদুরের তো কোনো কপালই নেই, তাই ইহার ক্ষেত্রে বলা হয় মন্দভাগ্য বা হতভাগ্য বা যার ভাগ্য ভালো নয়। দেখো, লটারির টিকিট তো কাটলাম, কিন্তু আমার মতো ইঁদুর কপালে অর্থাৎ আমার মতো হতভাগ্য কপালে লোকের কি আর ভাগ্য খোলে? দেখো, পরেরটি হলো 23 নম্বর, গুড়ে বালি বা সেগুড়ে বালি। আশায় জল ঢালা, অপ্রত্যাশিত বাধা বা কোনো কাজে বিঘ্ন ঘটা। ভেবেছিলাম প্রমোশনটা এবার আমার হবে, কিন্তু বসের ট্রান্সফার হয়ে যাওয়ায় ও সব আশাই গুড়ে বালি পড়লো, অর্থাৎ আমার আশা প্রতিহত হলো, আমার অর্থাৎ আমি আর আশা ব্যর্থ হলো। পরেরটি দেখো, চিনির বলদ। বুঝতেই পারছো, চিনির বলদ এই প্রভাবটির অর্থ হলো ভারবাহী কিন্তু ফলভোগী নয়, অর্থাৎ যে অন্যের জন্য পরিশ্রম করে কিন্তু তার ফল ভোগ করতে পারে না। যেমন অফিসের কেরানিরা শুধু চিনির বলদ হয়ে কাজ করে যায়, আসল লাভ তো করে ওপরওয়ালা, তার মানে হলো ওপর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা কর্মচারী হয় তারা। পরেরটি দেখো, ঢাকের মায়া অর্থাৎ অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন ব্যক্তি বা বস্তু বা যার কোনো ভূমিকা নেই। মিটিংয়ে তার উপস্থিতি ছিল কেবল ঢাকের মায়ার মতো, মানে অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়, তার উপস্থিতি ছিল অপ্রয়োজনীয়, কারণ তার কোনো কথাই কেউ শুনলো না বা কেউ পাত্তাই দিল না তাকে। পরেরটি দেখো, খণ্ড প্রলয়। ইহার অর্থ হলো ভীষণ গন্ডগোল বা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া। প্রলয় অর্থাৎ কি? গন্ডগোল বা ঝামেলা তৈরি হওয়া, আর খণ্ড মানে কি? ঘনে ঘনে, তাই মানে ভীষণ গন্ডগোল বা বিশৃঙ্খলা বা তুলকালাম কাণ্ড। যেমন পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে তাদের বাড়িতে এক খণ্ড প্রলয় শুরু হয়েছে, অর্থাৎ কি তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। পরেরটি দেখো, হাড়ে হাড়ে চেনা অর্থাৎ সম্পূর্ণভাবে জানা বা খুব ভালোভাবে চেনা। তার সঠতা আমি হাড়ে হাড়ে চিনি, সঠতা অর্থাৎ ধূর্ততা আমি হাড়ে হাড়ে চিনি বা তাকে সম্পূর্ণভাবে বা খুব ভালোভাবে চিনি। তাই তাকে আর বিশ্বাস করি না। পরেরটি দেখো, চাঁদের হাট অর্থাৎ বহু গুণী বা জ্ঞানী লোকের সমাগম অথবা আনন্দময় মিলন ক্ষেত্র। যেমন বিয়ে বাড়িতে সব আত্মীয় স্বজনদের দেখে মনে হলো যেন চাঁদের হাট বসেছে। তোমরা তারকা দিয়েও লিখতে পারো বা বহু তারকার সমাবেশে চাঁদের হাট বসেছে বলতে পারো। পরেরটি দেখো, তুলসী বনের বাঘ। তুলসী বনের বাঘ অর্থাৎ ছদ্মবেশী শয়তান। ধার্মিকতার ভান করে থাকা ক্ষতি সাধনকারী ব্যক্তিকেও আমরা তুলসী বনের বাঘ বলতে পারি। দেখো, উদাহরণ হলো গ্রামের ওই সাধুটি আসলে এক তুলসী বনের বাঘ। লোকের সরলতার সুযোগ নিয়ে সব লুটে নিয়েছে। তাহলে তুলসী বনের বাঘ মানে কি জানলে? ছদ্মবেশী শয়তান। পরেরটি দেখো, নাম্বার 30, থোড় বড়ি খেড়া
বাড়াবাড়িখোর, অর্থাৎ একই কথার পুনরাবৃত্তি বা একঘেয়ে বা নিরর্থক আলোচনা। তাদের মিটিংয়ে সবসময় একই কথা যেন থোড়বড়ি খায় আর বড়াবড়ি তোর। বোঝা গেল ইহার অর্থ? পরেরটি দেখো, ননির পুতুল। ইহার অর্থ হলো অতি আদরের ধন বা অত্যন্ত সংবেদনশীল বা কষ্ট সহিষ্ণু নয় এমন ব্যক্তি। যেমন ছেলেটাকে এত আদরে বড় করেছে যে সে একটা ননির পুতুল হয়ে গেছে, অর্থাৎ একটুও কষ্ট সহ্য করতে পারে না। পরেরটি দেখে নেব। দেখো পরেরটি কি হলো? পরেরটি হলো পাণ্ডব বর্জিত স্থান, যেটি খুব গুরুত্বপূর্ণ। ইহার অর্থ হলো যেখানে সভ্য মানুষের বাস নেই। দেখো পাণ্ডব কারা ছিল? পঞ্চপাণ্ডব যারা ছিল তারা ধর্মপরায়ণ ছিল। তাই পাণ্ডব বর্জিত অর্থাৎ পাণ্ডববিহীন স্থান যেটি, সেটি সেখানে কি হয়? কোনো সভ্য মানুষের বাস নেই বা জনমানব শূন্য বা অত্যন্ত দুর্গম স্থান বলতে পারি। এমন ঘন জঙ্গল মনে হচ্ছে যেন একটা পাণ্ডব বর্জিত স্থান, অর্থাৎ জনমানুষ নেই বা সভ্য মানুষের বাস নেই এখানে। পরেরটি দেখো, পরেরটি হলো শাপে বর। শাপে বর কথাটির অর্থ কি? ক্ষতির পরিবর্তে ভালো কিছু হওয়া বা মন্দ থেকে ভালো ফল লাভ হওয়া, একেই আমরা বলি শাপে বর। যেমন চাকরিটা চলে যাওয়ায় প্রথমে খুব মন খারাপ হয়েছিল, কিন্তু এখন এর চেয়ে ভালো একটা চাকরি পেয়ে মনে হচ্ছে যেন শাপে বর হলো, মানে ক্ষতির পরিবর্তে লাভ হলো বা মন্দ থেকে কিছু লাভ হলো। পরের দেখো, ঘোড়ার রোগ। যেমন ব্যয়বহুল শখ বা বিলাসিতা বা পোষা কঠিন। ঘোড়ার রোগ যেমন সাদা হাতি, ঠিক একই রকম। তার ঘোড়ার রোগ আছে, দামি গাড়ি কেনার কিন্তু বেতন তত বেশি নয়। অর্থাৎ দামি দামি গাড়ি কেনার শখ আছে, মানে ব্যয়বহুল শখ, কিন্তু ইনকাম বেশি নয়, তাহলে এটা ঘোড়ার রোগ। পরেরটি দেখো, পরেরটি হলো ধর্মের শান, অর্থাৎ স্বেচ্ছাচারী বা দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি বা সমাজ বা পরিবারের বোঝা। ছেলেটা অন্য কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায়। সে এখন পরিবারের জন্য একটা ধর্মের ষাঁড়, অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি। পরেরটি দেখো, ছাই ফেলতে ভাঙা কুলো। ইহার অর্থ হলো সামান্য বা তুচ্ছ কাজে ব্যবহৃত অকেজো জিনিস, কারণ ভাঙাগুলো কি? অকেজো জিনিস বা যার কোনো মূল্য নেই। তাকে দিয়ে তো কোনো বড় কাজ হয় না। সে কেবল ছাই ফেলতে ভাঙাগুলো, অর্থাৎ অকর্মণ্য ব্যক্তি বা অকেজো ব্যক্তি। পরেরটি দেখো, ঘাড়ে গর্দানে এক হওয়া। আচ্ছা, কারোর যদি ঘাড় আর গর্দান একই রকম হয়ে ওঠে, তার মানে কি? সে খুব স্থূলকায় হয়েছে। এর অর্থ হলো অতিরিক্ত মোটা বা স্থূলকায় হওয়া। যেমন অতিরিক্ত খাওয়ার ফলে লোকটা এখন ঘাড়ে গর্দানে এক হয়ে গেছে। পরেরটি দেখো, ঠোঁট কাটা। ইহার অর্থ হলো স্পষ্টভাষী বা রূঢ়ভাষী বা মুখের উপর কথা বলে এমন। যেমন মেয়েটি খুব ঠোঁট কাটা, অর্থাৎ স্পষ্টভাষী বা স্পষ্ট কথা বলে, যা ভাবে তাই মুখের ওপর বলে দেয়। পরেরটি দেখো, পালের গোদা। ইহার অর্থ হলো দলপতি বা প্রধান ব্যক্তি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, গ্রামের সব ঝামেলায় পালের গোদা হলো রমেন, তাকে ধরলে সব ঠিক হয়ে যাবে। পরেরটি দেখো, 40, মণিকাঞ্চন যোগ। ইহার অর্থ কি? অতি উপযুক্ত মিলন বা ভালো জিনিসের সঙ্গে ভালো জিনিসের সংযোগ, তাকেই বলা হয় মণিকাঞ্চন যোগ। যেমন দুই মেধাবী ছাত্রের এই প্রজেক্টের জন্য একসঙ্গে কাজ করাটা যেন একটা মণিকাঞ্চন যোগ। মানে দুজনেই ভালো ছাত্র বা দুজনেই মেধাবী ছাত্র একসঙ্গে কাজ করাতে কি হয়েছে? বা উপযুক্ত জিনিসের সঠিক মিলন, মানে সঠিক মেধার সঠিক মিলন ঘটেছে, এর ফলে প্রজেক্টটা অনেক ভালো হয়েছে। পরেরটা দেখো, ভূতের বেগার। এর অর্থ হলো বিনা পারিশ্রমিকে কঠোর পরিশ্রম করা বা অনর্থক খাটুনি। যেমন সারাদিন কাজ করেও যখন কোনো প্রশংসা পেলাম না, তখন মনে হলো যেন ভূতের বেগার খাটলাম, অর্থাৎ কঠোর পরিশ্রম করলাম যেটি অনর্থক ছিল বা অনর্থক খাটুনি খাটলাম। পরেরটি দেখো, 42, প্রমাদ গণা, অর্থাৎ বিপদ আশঙ্কা করা বা ভয়ে অস্থির হওয়া। যেমন আকাশে ঘন মেঘ দেখে মাঝি প্রমাদ গুনতে শুরু করলো, অর্থাৎ বিপদের আশঙ্কা করতে লাগলো। কেন? কারণ প্রবল যদি ঝড় আসে তাহলে নৌকা উল্টে যেতে পারে, তাই জন্য মাঝি প্রমাদ গুনতে শুরু করলো বা বিপদের আশঙ্কায় অস্থির হয়ে উঠলো ভয়ে। পরেরটি দেখো, কচ্ছপের কামড়। তোমাদের বলেছিলাম যে কচ্ছপের কামড় হলো খুবই কঠোর। মানে একবার কামড়ালে সহজে ছাড়ে না। তাই জন্য বলা হয় যা সহজে ছাড়ে না বা নাছোড়বান্দা জেদ বা লেগে থাকা। যেমন একবার কোনো কাজ ধরলে সে আর সহজে ছাড়তে চায় না। তার জেদটা যেন কচ্ছপের কামড়, অর্থাৎ নাছোড়বান্দা জেদ। পরেরটি দেখো, মরা হাতির লাখ টাকা। অর্থাৎ অত্যন্ত মূল্যবান বা ক্ষমতাবান ব্যক্তির শেষ অবস্থাও অনেক গুরুত্বপূর্ণ বা মূল্যবান হয়ে থাকে। যেমন তিনি এখন আর কোম্পানির মালিক না হলেও তাঁর অভিজ্ঞতা, তাঁর এখানে তয়ছবিন্দু চন্দ্রবিন্দু দিয়ে আমরা ব্যক্তিটিকে সম্মান দেয়ার
চেষ্টা করেছি। মানে এভাবেই তোমরা তয়চন্দ্রবিন্দু আকার র তাঁর লিখলে কোনো ব্যক্তিকে বা থার্ড পারসন সিঙ্গুলার নামকে সম্মান দিতে পারো। তার অভিজ্ঞতা আর পরামর্শ এখনো অমূল্য, কারণ মরা হাতি লাখ টাকা। পরের প্রশ্ন দেখব, খয়ের খাঁ। ইহার অর্থ হলো চাটুকার বা তোষামদকারী ব্যক্তি। যেমন অফিসের নতুন লোকটি বসের কাছে এমনভাবে খয়ের খাঁগিরি করে যে সবাই তাকে অপছন্দ করে, মানে কি বসের চামচাগিরি করে বা বসের তোষামদকারী ব্যক্তি। পরেরটি দেখো, বিদুরের খুঁত। আমরা বলেছিলাম বিদুর হলো কি মহাভারতের একটি চরিত্র, এবং বিদুর রাজ পরিবারের অংশ হলেও তার কাছে খুবই সামান্য সম্পত্তি থাকতো। তাই সে যা দিত লোককে খুব সামান্যই দিতে পারতো, এবং তার ভক্তি ভরে দেয়া দান সবাই সানন্দে গ্রহণ করত। তাই বিদুরের খুঁত কথাটির অর্থ হলো দরিদ্রের বা ভক্তের সামান্য উপহার, যা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, গ্রামের গরিব লোকটি যখন নিজের হাতে ফল এনে দিল, তখন মনে হলো এ যেন বিদুরের খোঁজ, তার ভক্তিই আসল। পরেরটি দেখে নাও, 47, মরার ওপর খাঁড়ার ঘা। অর্থাৎ বিপদের ওপর আরো একটি বিপদ বা দুর্দশার উপর নতুন করে আঘাত দেওয়া। যেমন চাকরি হারানোর পর বাবা অসুস্থ হয়ে পড়লেন, এটা যেন ছিল মরার ওপর খাঁড়ার ঘা। মরা, বয়সন্ন হবে, এটি মরার ওপর খাঁড়ার ঘা, এটি আন্ডারলাইন করতে পারো। পরেরটি দেখো, ছাই চাপা আগুন। অর্থাৎ অপ্রকাশিত তীব্র ক্ষোভ বা উত্তেজনা, বা যা বাইরে থেকে শান্ত দেখালেও ভিতরে জ্বলছে এমন। যেমন তাদের পারিবারিক কলহটা বা দ্বন্দ্বটা বা ঝগড়াটা আপাতদৃষ্টিতে শান্ত দেখাচ্ছে, কিন্তু আসলে তা ছাইচাপা আগুন, অর্থাৎ অপ্রকাশিত উত্তেজনা বা ক্ষোভ। পরেরটি দেখে নেব, অষ্টম কাণ্ড। অর্থাৎ বিরাট কাণ্ড বা গোলমাল বা ঝামেলাপূর্ণ ঘটনা। যেমন তাদের সামান্য পারিবারিক বিবাদটা শেষ পর্যন্ত এক অষ্টম কাণ্ডে পরিণত হলো, মানে বিরাট গোলমাল বা বিরাট ঝামেলায় পরিণত হলো, যেখানে পুলিশ ডাকতে হলো। পরেরটি দেখো, নাম্বার 50, জহরের বাদশা। ইহার অর্থ হলো অত্যন্ত চালাক বা ধুরন্ধর ব্যক্তি, যে চতুরতার সঙ্গে কাজ হাসিল করে। উদাহরণস্বরূপ বলা চলে, ব্যবসা জগতে সে একজন জহরের বাদশা। প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করতে হয় তা তার ভালোই জানা আছে। বলা বাহুল্য, জহর কথার অর্থ হলো বিষ, আর জহরের বাদশা হলো সেই ব্যক্তি যে বিষ ব্যবহারে অত্যন্ত সুচতুর বা অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি, যে চতুরতার সঙ্গে তার কাজ হাসিল করতে পারে। তাহলে আজকে আমরা টোটাল সব থেকে গুরুত্বপূর্ণ 50টি বাগধারা নিয়ে আলোচনা করলাম এবং এর ক্লাস টেস্ট প্রোভাইড করলাম। তোমরা যারা এই টেস্টে 100-তে 100 স্কোর করলে, অর্থাৎ 50টি প্রশ্ন প্রত্যেকটি 2 নম্বর করে ছিল, তাই তোমরা যারা 50টি ঠিক করতে পেরেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা 50-এ 50 বা 100-তে 100 স্কোর করতে পারলে না, মানে 50টি প্রশ্নই ঠিক হয়নি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা আবার একবার এই অ্যান্সার কিগুলো দেখে নাও। তাহলেই তোমাদের সবকটি বাগধারা তটস্থ হয়ে যাবে। তার মানে পরীক্ষার জন্য তোমরা এক্সাম রেডি হয়ে যাবে। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি গুরুত্বপূর্ণ টপিকের সাথে। ততক্ষণ তোমরা সবাই পড়তে থাকো এবং তোমাদের জীবনে সফলতা লাভ করে। আর যদি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক আমাদের আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ কন্টেন্ট সামনে নিয়ে আসতে অনেক মনোবল যোগাবে। আর যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ গ্রুপ স্টাডি খুবই প্রয়োজনীয়, যার মাধ্যমে তোমরা অবশ্যই তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং মনোবল বজায় রাখো। গুড বাই এভরিওয়ান।